মাইক্রোকন্ট্রোলার এন্ড এমবেডেড সিস্টেমস ডিজাইনের লেকচার 11 এ সবাইকে স্বাগতম। আজকের প্রথম টপিকটা হচ্ছে পাইথন ডেসিমাল। পাইথন ডেসিমাল এটা কি? এই পাইথন ডেসিমালটা হচ্ছে ওয়ান অফ দা বিল্ট ইন মডিউল, যেটা আমরা গত ক্লাসে ম্যাথ মডিউল দেখছি। আজকে আরো কিছু বিল্ট ইন মডিউল নিয়ে আমরা দেখব। যেমন একটা মডিউল হচ্ছে ডেসিমাল। তো এই ডেসিমাল মডিউলের কাজটা কি? এই মডিউলের কাজ হচ্ছে যে নরমালি আমরা জানি 1.1 আর 2.2 যোগ করলে 3.3 আসবে, কিন্তু পাইথন যখন এইটা নিয়ে ক্যালকুলেশন যখন করতে যাওয়া হয় 1.1 আর 2.2 এটা ইকুয়াল টু 3.3 কিনা, তখন সে বলে যে না, এটা ইকুয়াল না। আগে আমরা একটু দেখি যে এটা ইকুয়াল কিনা, তারপর আমরা এটা এক্সপ্লেনেশনে আসবো। যেমন 1.1 প্লাস 2.2 এটা ইকুয়াল টু বা 3.3। ডাবল ইকুয়াল কেন দিছি? ডাবল ইকুয়াল দিছি এর কারণ হচ্ছে আমরা এই দুটার যোগফল আর 3.3 দুটা সেম কিনা চেক করার জন্য ইকুয়ালিটি অপারেটর ডাবল ইকুয়াল এই চিহ্নটা দিতে হয়। তো সেজন্যই আমরা এখানে ডাবল ইকুয়াল দিছি, কারণ আমরা এটা দুটো সেম কিনা চেক করতে চাই। তো সেটার জন্য যখন আমরা দিব, নরমালি আমরা জানি এটা কিন্তু ইকুয়াল, সমান, বাট পাইথন কি বলতেছে? পাইথন বলতেছে ফলস, এটা সমান না। এটা কেন হলো? এর কারণ হচ্ছে এখানে ব্যাখ্যা দেওয়া আছে। তোমরা এটার ব্যাখ্যা, আরো ডিটেইল ব্যাখ্যা পাবা মাইক্রোপ্রসেসর কোর্সের থিওরিতে, এটা পাবা। ওখানে বলা হয়ে থাকে যে মাইক্রোপ্রসেসর গুলা বা কম্পিউটার সিস্টেম কিভাবে ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে স্টোর করে এবং সেটা নিয়ে কাজ করে, সেই থিওরিটা ওখানে মাইক্রোপ্রসেসর কোর্সে দেওয়া। আমরা এখানে অত ডিটেইলে যাব না, কারণ ওটা নিয়ে একটা চ্যাপ্টারই আছে সেই কোর্সে। তো এখানে কম্পিউটার শুধুমাত্র বাইনারি 0 আর 1 স্টোর করতে পারে, এবং এই 0 আর 1 অ্যাকচুয়ালি কি? এই 0 আর 1 অ্যাকচুয়ালি হচ্ছে ভোল্টেজ। 0 ভোল্ট আর 5 ভোল্ট। 0 ভোল্ট হলে সে এটাকে 0 হিসেবে স্টোর করে, 5 ভোল্ট হলে সেটাকে 1 হিসেবে স্টোর করে বা মনে করে। তো এখন এই যে এই 0 আর 1 ছাড়া আর কোনো কিছু কিন্তু নাই। এখন আমরা যে সিস্টেমটা ডিজাইন করি, মাইক্রোপ্রসেসর সিস্টেম যে বিভিন্ন কোম্পানি ডিজাইন করে, সেই ডিজাইনের কারণেই, মানে হার্ডওয়্যারের কারণেই সেই দেখা যায় যে আমরা এই 0 এবং 1 কে অ্যাকুরেটলি স্টোর করতে সেভাবে পারি না। যে কারণে যখন আমরা এটাকে ক্যালকুলেশন করতে যাই, ফ্লোটিং পয়েন্ট নাম্বার যখন ক্যালকুলেশন করতে যাই, তখন আমরা এক্সাক্ট ইকুয়াল আমরা পাই না। যদি এটা ইন্টিজার হতো তাহলে কোনো সমস্যা হয় না। ইন্টিজারের জন্য খুব একটা সমস্যা, ইন্টিজারের জন্য সমস্যা হয় না, কারণ ওখানে দশমিকের যে সিস্টেম আছে সেটা নাই। বাট দশমিকের ক্ষেত্রে কি হয়, এখানে অনেক ছোট নাম্বার স্টোর করতে হয়, অনেক ছোট। দেখা যায় দশমিকের পরে 20টা ডিজিট এরকম। তখন দেখা যায় যে এটা একটা প্রবলেম ক্রিয়েট করে। তো এই যে এখানে এখন যদি আমরা এটা দেখি যে পাইথনে তাহলে 1.1 আর 2.2 অ্যাকচুয়ালি কত, এটা যদি আমরা এখানে দেখি, এখানে দেওয়া আছে। তারপর আমরা প্র্যাকটিক্যালি যদি দেখি যে 1.1 আর 2.2 ইজ ইকুয়াল টু হোয়াট, এই যে দেখো এটা আসতেছে 3.3, তারপর 0000 হয়ে লাস্টে আবার আরেকটা 3 আছে। এই 3 এর জন্য বলা যাচ্ছে, পাইথন বলতেছে যে না, এই দুটো ইকুয়াল না। তো এখন এটা কেন হলো, আমি আবারও বললাম, এটা অ্যাকচুয়ালি ডিটেইল থিওরি তোমরা মাইক্রোপ্রসেসর ফ্লোটিং পয়েন্ট নাম্বার এই চ্যাপ্টারে পাবা, মাইক্রোপ্রসেসর কোর্সের ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তো ওখানে আমরা এই ডিটেইল যদি আমরা দেখি তখন এরকম পাবো। তো এখন এইটা তো একটা প্রবলেম, যে এইরকম যদি আমি করতে চাই তাহলে তো আমি পাইথন নিয়ে ক্যালকুলেশন করতে পারবো না। তো এটার সলিউশনটা কি?
এটার সলিউশন হচ্ছে পাইথনের ডেসিমাল মডিউলটা সেই সলিউশন দিচ্ছে। সেই ডেসিমাল সলিউশনটা কি করতেছে যে আমরা যদি একেবারে এক্সাক্ট রেজাল্ট চাই, যে যেরকম আমাদের নরমাল লাইফে হয়ে থাকে এই শেষে 0.3 আমরা চাই না, যদি এরকম চাই তখন আমাদেরকে ডেসিমাল মডিউলটা ইউজ করতে হবে। এখন এই ডেসিমাল মডিউল কিভাবে এটা সলভ করছে সেটা আমাদের জানার দরকার নেই, সেটা প্রয়োজন নেই। আমরা জাস্ট এই ডেসিমাল মডিউলকে ইউজ করব যেন আমাদের কাজে আমরা সহজভাবে ব্যবহার করতে পারি। তো এইটার একটা এক্সাম্পল এখানে দেওয়া যে আমরা এটা কিভাবে ব্যবহার করতে পারি। যেমন ডেসিমাল মডিউলের ভিতরে ক্যাপিটাল ডেসিমাল নামে একটা প্যাকেজ বা ফাংশন আছে। এই প্যাকেজ বা ফাংশনকে আমরা ডি নামে ইউজ করতেছি, মানে নামটা চেঞ্জ করে দিচ্ছি। ডেসিমাল এর ভিতরে ক্যাপিটাল ডেসিমাল নামে একটা ফাংশন বা প্যাকেজ আছে, সেই ফাংশন বা প্যাকেজকে আমরা চেঞ্জ করে ডি নাম দিলাম, এবং আমরা যত কাজে ইউজ করব সকল জায়গায় আমরা ডেসিমাল ডি লিখে জাস্ট কাজ করব। এইখানে অনেকের কোশ্চেন হতে পারে আমরা কেন ডি নাম করতেছি। এটার কারণ হচ্ছে আমরা যখন এই ডেসিমাল ফাংশনটা ইউজ করতে যাব তখন আমরা কিভাবে ইউজ করতে পারি, এটা আমরা এইভাবে ইউজ করব যে ইম্পোর্ট ডেসিমাল। এভাবে আমাদেরকে ফার্স্ট এটা ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার পর যেটা করতে হবে আমাদেরকে লিখতে হবে ডেসিমাল ডট ক্যাপিটাল ডেসিমাল, এত বড় নাম লিখে তারপর সেখানে আমাদেরকে স্ট্রিং এর ভিতরে 1.1 এটা পাস করতে হবে। এটা কেন পাস করতে হবে, কারণ হচ্ছে তা না হলে আমরা কাজ করতে পারবো না, ডেসিমাল ফাংশন নিয়ে কাজ করতে পারবো না। তো এইখানে আমরা যেটা দেখতেছি, এই জায়গায় আমরা যেটা দেখতেছি যে এইখানে যে ডি 1.1 আবার ডি 1.2.2 এরকম লিখছি। তো সেটা লিখতে গেলে আমাদেরকে কি করতে হবে, এইটা প্লাস আবার আরেকটা লিখো, এটার ভিতরে আমরা 2.2 দিব। এত বড় একটা লিখতে হয়, বারবার আমাকে ডেসিমাল ডট ডেসিমাল ডেসিমাল ডট ডেসিমাল এভাবে লিখতে হয়। তো সেটার যেন আমাদেরকে না করতে হয় সেই কারণে এটাকে সংক্ষিপ্ত আকারে এই ফরম্যাটে লেখা হয়। ফ্রম ডেসিমাল মডিউল থেকে আমরা ডেসিমাল ফাংশনকে নিয়ে আসব এবং এই ফাংশনকে নতুন নাম দিব ডি, জাস্ট শর্ট ফর্ম ডি। এটা খুব সম্ভবত আমি তোমাদের গত ক্লাসেও বলছি, তারপর আরেকবার বলছি যে এই ডেসিমাল থেকে আমরা এটাকে নিয়ে এসে এই ডি নাম করে আমরা এই কাজটা করব, তাহলে আমাদের কাজ করতে ইজি হবে। সেম রেজাল্টই আমরা পাবো, কিন্তু আমাদের এত বড় কোড তো লেখার প্রয়োজন নেই। তো সেই জন্যই এখানে ফ্রম ডেসিমাল ইম্পোর্ট ডেসিমাল অ্যাজ ডি এভাবে আমরা লিখবো। এই লাইনের পরিবর্তে আমরা লিখবো এইটা। তাহলে এইটা লিখলে কি হবে, এটা লিখলে আমাদের পরবর্তীতে যদি 1 লক্ষ বার এই ডেসিমালটা ডট ডেসিমাল ইউজ করতে হয় আমরা জাস্ট ডি লিখে কাজ করতে পারবো। কিন্তু যদি এইভাবে আমাদের প্রত্যেকবার লিখতে হয় তখন আমাদের প্রোগ্রামটা প্রবলেমেটিক। এখন যদি আমি লিখি, আমি এটাকে এডিট করে দিব পরে, যেমন এখানে যদি আমি ডি এখানে যদি এভাবে এখন লিখি, সেম কাজই লিখছি, এই কথাটাই লিখছি বাট উইথ ডি, আমার রেজাল্ট কিন্তু এটাই আসবে, ডেসিমাল এই সেম রেজাল্টই আসবে। তো প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে, যত ধরনের প্রোগ্রাম আছে সব প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে যত সংক্ষিপ্ত আকারে কিন্তু কারেক্টলি, সংক্ষিপ্ত এবং সঠিকভাবে প্রোগ্রাম লিখতে হবে যাতে কাজ করতে ইজি হয়। তো এই কারণে এখানে এই ফরম্যাটে লেখা হলো এবং রেজাল্ট আমরা দেখতেছি এটা। আবার আমরা যদি এরকম গুণ করতে চাই, 1.2 কে আমি যদি গুণ করতে চাই তখনও আমরা এটা করতে পারবো। যেমন 1.2 আছে, আমরা এটাকে আমরা ধরলাম মাল্টিপ্লাই, এই ভ্যালুটা দিলাম। 1.2 কে 2.5 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 3, এবং এটা এক্সাক্ট 3 ভ্যালু পাবো। আমরা কিন্তু ওই সেই ভ্যালুটা পাবো না, যেমন এই যে এইখানে যেরকম আমরা করছিলাম সেরকম পাবো না। যদি আমরা এটা চেক করে দেখি 1.2 মাল্টিপ্লাইড
2.5 ডাবল ইকুয়াল কত আসছে, এখানে আসছে 3.0 আসছে। তো 3.00 আসছে কিনা আমরা এটা চেক করি। এইখানে এটার ক্ষেত্রে মিলে গেছে, কিন্তু এই যে এই একটার জন্য মিলে নাই। এখন আমরা কোনটা মিললো কোনটা মিললো না সেটা তো আগে থেকে আমরা বলতে পারতেছি না। যেমন এখানে একটা ফলস আসছে, যে বলতেছে যদিও এটা ইকুয়াল, তারপরে বলতেছে যে না এটা ইকুয়াল না। আর এটা এখানে বলতেছে আমরা জানি এটা ইকুয়াল, এবং এখানে বলতেছে ইকুয়াল। তো তার মানে হলো যে এটা হলো হার্ডওয়্যারের প্রবলেম, এটা সকল হার্ডওয়্যারের সেম প্রবলেম। এইটাকে আমরা দূর করতে আমাদের কাজ না, এটা নিয়ে রিসার্চ গবেষণা বিভিন্ন ইঞ্জিনিয়াররা ইন্টেল বা অন্যান্য কোম্পানির যারা তৈরি করে মাইক্রোপ্রসেসর, তারা এগুলো নিয়ে কাজ করে যাচ্ছে, কিন্তু এখনো এটা সলভ করা পসিবল হয়নি। সো এই জন্যই আমরা যতদিন এটা সলভ হয় ততদিন আমরা ডেসিমাল কে সবসময় না, প্রয়োজন অনুযায়ী আমাদেরকে ইউজ করতে হবে। তো এইখানে এখন বলা আছে যে আমরা কখন এটা ইউজ করব, যে when to use decimal instead of float। অর্থাৎ আমরা ফ্লোট কি, জাস্ট আমরা নরমাল যে যোগ করতেছিলাম, যে এই যে এটা আমরা যোগ, এটা গুণ আর এটা যোগ করতেছিলাম, এটা হচ্ছে ফ্লোট ক্যালকুলেশন। কিন্তু আমরা এই ফ্লোট ক্যালকুলেশন না করে ডেসিমাল ক্যালকুলেশন করতেছি। তো এই ডেসিমাল ক্যালকুলেশন আমরা কখন করব? যে কোনো সময় করব? সব সময় করব না, সব সময় করব না। শুধুমাত্র ওই সময় করব যখন আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে হয়, যেমন ব্যাংকিং ট্রানজাকশন, টাকা পয়সার যখন লেনদেন আছে, তখন আমাদেরকে এক্সাক্ট ক্যালকুলেশন করতে হবে, না হলে ভুল হয়ে যাবে। সো ডেসিমালটা আমরা সব সময় ইউজ করব না, শুধুমাত্র যখন আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশন দরকার, ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশন রিলেটেড প্রোগ্রাম বানানো দরকার, তখন আমরা করব। সেকেন্ড ইউজ হচ্ছে যখন আমাদেরকে কন্ট্রোল দ্য লেভেল অফ প্রিসিশন রিকোয়ার্ড। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদেরকে খুবই সূক্ষ্ম ক্যালকুলেশন করতে হবে। খুবই সূক্ষ্ম ক্যালকুলেশন যদি করতে হয়, তখন আমরা ডেসিমাল মডিউলকে ইউজ করব। ঠিক আছে। তারপর হচ্ছে তারপর আরো একটা বিষয় হচ্ছে যে ওই থার্ডটাও সেম পয়েন্টই, যে তার কিন্তু একটু ডিফারেন্ট ভাবে বলা। যেমন সিগনিফিকেন্ট ডেসিমাল প্লেসেস, অর্থাৎ আমাদেরকে দশমিক চিহ্নের পরে অনেকগুলো সংখ্যা নিয়ে কাজ করতে হবে, মানে হচ্ছে অনেক ক্ষুদ্র সংখ্যা নিয়ে কাজ করতে হবে। দেখা গেল দশমিকের পরে 50টা ডিজিট আছে, এই টাইপের কাজ নিয়ে আমরা করতে চাই। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা ডেসিমাল মডিউলকে ইউজ করব। এবং লাস্ট আর একটা ক্যালকুলেশন হচ্ছে যেটা অ্যাকচুয়ালি তিনটাকেই কভার করে, লাস্টের পয়েন্টটাও, মানে এই লাস্টেরটা না লিখলেও চলে, কিন্তু বলতে গেলে একই জিনিস একটু ডিফারেন্ট ওয়েতে। সেটা হলো যে এখানে বলতেছে যে আমরা এমন ভাবে ক্যালকুলেশন চাই যেন আমরা স্কুলে যেভাবে বা স্কুল কলেজে যেভাবে পড়াশোনা করার সময়, শেখার সময় যেভাবে ক্যালকুলেশন করছিলাম, ঠিক সেইভাবে ক্যালকুলেশন চাই কোন একটা প্রোগ্রামে, তখন আমরা ডেসিমাল মডিউলকে ইউজ করব। সো এই চারটা হচ্ছে মোটামুটি ডেসিমাল মডিউলের অ্যাপ্লিকেশন, আমরা কখন ডেসিমাল ইউজ করব। এখন কারো কোয়েশ্চেন হতে পারে যে আমাদের কি দরকার আছে যে ফ্লোট ইউজ করা, ডেসিমাল ইউজ করলেই তো হয় সব জায়গায়, এক জায়গায় ফ্লোট ইউজ করব, এক জায়গায় ডেসিমাল ইউজ করব, এত দরকার কি? সব জায়গায় সেম ইউজ করলে সমস্যাটা কি? সব জায়গায় সেম ইউজ করা যাবে না। এর কারণ হচ্ছে যে আমার খুব সূক্ষ্ম ক্যালকুলেশন দরকার নাই, তারপরও আমি সূক্ষ্ম ক্যালকুলেশন করতেছি। সো এটা করলে হবে কি, যে ওইখানে আমার টাইম বেশি লাগবে। কারণ হচ্ছে ডেসিমাল ক্যালকুলেশন যখন করতে হয়, এই ডেসিমাল মডিউল যখন ইউজ করা হয়, তখন প্রোগ্রামের স্পিড কম হয়, স্লো হয়। ফ্লোটের তুলনায় ডেসিমালে কাজ করতে সময় বেশি লাগে। তো এখন যদি এরকম লক্ষটা ক্যালকুলেশন থাকে যেখানে আমার এত দরকার নাই, যে সূক্ষ্ম ক্যালকুলেশনের দরকার নাই, সেখানে যদি আমি এরকম 1 লক্ষ বার ডেসিমাল ইউজ করি, তো নরমালি বোঝা যাবে যে প্রায় ধরে নিলাম যে ফ্লোটে করতে যে পরিমাণ সময় লাগে, ডেসিমালে করতে তার চেয়ে 1 সেকেন্ড বেশি সময় লাগে। তাহলে ওই 1 লক্ষ ক্যালকুলেশন করতে কি হবে?
1 লক্ষ সেকেন্ড এক্সট্রা লাগবে। সো এই 1 লক্ষ সেকেন্ড এক্সট্রা যদি লাগে তাহলে তো বিশাল স্লো হয়ে যাবে প্রোগ্রামটা। তো যে কারণে এটা একটা কজ যে আমাদের ফ্লোট নাম্বার ডেসিমাল নাম্বার অথবা ডেসিমাল মডিউলটা আমরা সব সময় ইউজ করব না। আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ডেসিমাল ক্যালকুলেশনের সময় মেমোরি বেশি লাগে, ফ্লোটে মেমোরি কম লাগে। তো মেমোরিটাও আমাদেরকে হিসাব রাখতে হয় যে মেমোরি যেন কম লাগে, যত মেমোরি বেশি লাগবে তত স্লো হবে প্রোগ্রামটা। তো এই দুটা আপাতত সংক্ষিপ্ত আকারে বললাম। একই রকম ভাবে পাইথনের আরো একটা মডিউল আছে, সেই মডিউলের নাম হচ্ছে ফ্র্যাকশনস। এই ফ্র্যাকশনস মডিউলের কাজটা কি, সেটা হলো আমরা এইভাবে ইউজ করব, ফ্র্যাকশনস ডট ফ্র্যাকশন এইভাবে আমরা ইউজ করব। যদি আমরা এটাতে 1.5 দেই, সে এটাকে ভগ্নাংশ আকারে এইভাবে আমাদেরকে রেজাল্ট ফেরত দিবে, অর্থাৎ 1.5 দিলে সে 3/2 আকারে ফেরত দিবে। আবার যদি কেউ লেখে 1,3, তাহলে কি করবে, সে প্রথমে উপর লব এর ভ্যালু হচ্ছে 1 আর হরের ভ্যালু হচ্ছে 3, সেভাবে ধরে এইভাবে একটা ফ্র্যাকশন আকারে রেজাল্ট দেখাবে। তো এইটা আমাদের কি দরকার, এটাও আমাদের অনেক সময় দরকার পড়ে যে পার্সেন্টেজ ক্যালকুলেশনের জন্য, অনেক অথবা যে এত ভাগের এত ভাগ আমাদের দরকার, এই টাইপের রেজাল্ট অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে। তোমরা যদি দেখে থাকো, আমি তোমাদের একটু তোমাদের ইসে দেখাই, খুব সম্ভবত গত সেমিস্টার আমি তোমাদের দেখাইছিলাম বা অন্য কোনো ব্যাচে দেখানো হয়েছে। কোথায় রাখা ছিল, আমরা যদি এই ক্যালকুলেটরে যদি দেখি, এই ক্যালকুলেটরেও দেখবা যে এই জায়গায় একটা বাটন আছে, যে এই বাটনটা AB/C, এই বাটনের কাজ কিন্তু সেই রকম ভাবেই ওই ফ্র্যাকশন বের করে দেওয়া, যে আমি একটা কিছু দিব, সেটাকে রেজাল্টে এখানে আমাকে সেই এত বাই এত আকারে রেজাল্ট শো করবে যদি আমি এই বাটনটা প্রেস করি। তো এটা তোমরা এই প্র্যাকটিসটা তোমরা দেখবা যে আমরা এটা কিভাবে করতে পারি। তো এখানে আমরা যেটা জাস্ট এইভাবে যদি আমরা এইভাবে প্রোগ্রামটা লিখি, প্রোগ্রামের অংশ, তাহলে আমাদেরকে এটা ফেরত দিবে। আরো एग्जांपल এখানে দেওয়া আছে, যেমন আমি f1 বাই, এখানে যে কাজটা করা হলো আগে ব্যাখ্যা করি, ওই আগের মতোই, from fractions import fraction as f। এটা আশা করি এক্সপ্লেন নতুন দ্বিতীয়বার এক্সপ্লেন করার প্রয়োজন নেই যদি আগেরটা বুঝে থাকো। তো এইখানে আমরা যদি ওই f1/3 বা 1,3 প্লাস 1,3 এভাবে লিখি, তাহলে কি করবে, এই দুটো যোগ করে যোগফল কি হবে, 2/3 রেজাল্ট আসবে। সো এখানে সেইখানে আমাদেরকে এই রেজাল্টটা ব্যাক করবে। সিমিলার ওয়েতে 1 ডিভাইডেড বাই f 5,6 হলে কি হবে, এটার অ্যানসার হচ্ছে 5/6, তাহলে 1/5/6 কি হবে, 6/5। তো এইটা এরকম একটা রেজাল্ট আছে। তারপর -3/10 গ্রেটার দ্যান 0 কিনা, অফকোর্স না, এটা ফলস, এটা লেস দ্যান 0। সো এই জন্য এখানে ট্রু দেখাচ্ছে। এটা কিছু एग्जांपल দেয়া, তোমাদের এই টাইপের কিছু ছোটখাটো প্রোগ্রাম আসতে পারে। আচ্ছা, পাইথন ম্যাথমেটিক্স, গত ক্লাসে আমরা যদিও মডিউল পাইথনের ম্যাথ মডিউল নিয়ে কাজ করছি, এখানে আরো কিছু ছোটখাটো एग्जांपल দেওয়া, যেখানে আমরা বলতেছি যে ম্যাথ এবং র্যান্ডম নামে দুইটা মডিউল আছে, যেটা ম্যাথমেটিক্স এর মডিউল, পাইথন ম্যাথমেটিক্স এর মডিউল। তো এইখানে আমরা ট্রিগোনোমেট্রির কাজ করতে পারি, লগারিদমের কাজ করতে পারি, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এর কাজ করতে পারি। সেটা আমরা কিভাবে করতে পারি, যদিও গত ক্লাসে বলা, তারপর আবার একটু এক্সপ্লেন করা। যেমন math.py আমরা যদি লিখি তাহলে এই রেজাল্টটা আসবে। অবশ্যই আগে আমাদেরকে ম্যাথ মডিউলটা ইম্পোর্ট করে নিতে হবে, না হলে কাজ করবে না, এরর দেখাবে, সিনট্যাক্স এরর বা মডিউল নট ফাউন্ড এরর, এই টাইপের কথা দেখাবে। তারপর হচ্ছে math.cos, আমরা যদি কোসাইন বের করতে চাই তাহলে আমাদেরকে math.cos এভাবে লিখতে হবে। শুধু cos লিখলে
শুধু কস লেখা যাবে না, এবং শুধু কস লেখার মানে এইভাবে লেখা যাবে না। অনেকে হয়তো বলতে পারো যে কস আমি এত বড় না লিখে আমি শুধু কস পাই লিখতে চাই, তাহলে কি করব? এটারও ওয়ে আছে। যেমন এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্রম ম্যাথ ইম্পোর্ট কস কমা পাই, এভাবে লিখতে হবে। ফ্রম ম্যাথ ইম্পোর্ট কস এন্ড পাই যদি আমি এখন করি তাহলে কস পাই লিখতে পারবো। কিন্তু যদি আমি ফ্রম ম্যাথ ইম্পোর্ট কস পাই এভাবে না লিখে শুধু ইম্পোর্ট ম্যাথ লিখি, যেমন যদি আমি এরকম লিখি ইম্পোর্ট ম্যাথ, তখন আমাদেরকে কি করতে হবে? ম্যাথ ডট কস, ভিতরে লিখতে হবে ম্যাথ ডট পাই। ওকে, তো দুইটা কিন্তু ডিফারেন্ট। আমি যখন এই লাইনটা লিখছি তখন কিন্তু এই লাইনটা ডিস্ট্রয় হয়ে গেছে মেমরি থেকে, যে কারণে এখন আমি যদি শুধু কস পাই লিখতে চাই, দেখি আসলে হওয়ার কথা না, তারপরেও দেখি শুধু কস পাই হয় কিনা। আচ্ছা, হচ্ছে, যেহেতু এটা ইম্পোর্ট করা আছে তাই এটা হচ্ছে। তো একই সাথে তো দুইটা নরমালি আমরা ইম্পোর্ট করব না, যে কোনো একটা ইম্পোর্ট করব, হয় ইম্পোর্ট ম্যাথ করব অথবা ফ্রম ম্যাথ ইম্পোর্ট দিস, এটা আমরা করব। দুইটাই একসাথে ইম্পোর্ট করা হয় না। তো এইরকম ভাবে আমরা ক্যালকুলেশন করতে পারবো, এবং বাকিগুলো আশা করি তোমরা বুঝবা। এক্সপোনেনশিয়াল এটা, লগ 10 এত, আবার আরো বিভিন্ন ধরনের লগ আছে, সেগুলো নিয়ে আমরা ডিটেইলে একটু দেখার চেষ্টা করবা। ম্যাথ ডট ফ্যাক্টোরিয়াল গত ক্লাসে দেখাইছিলাম, আবার এখানে দেখতেছি। এবার আসবো একটা অন্য টপিকে, যদিও আমরা এটা মিড টার্মে অনেকটা কভার করছি, তারপরও এটা একটু রিপিট করার প্রয়োজন পড়তেছে। যদিও আমি সবকিছু রিপিট করব না, এটা তোমরা নিজেরা স্টাডি করবা। যে পয়েন্টগুলো আমাদের একটু রিপিট করা দরকার সেটা একটু জাস্ট আমি তোমাদেরকে বলবো। যেমন স্ট্রিং নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা একটু জাস্ট বলা, যে হাউ টু ক্রিয়েট স্ট্রিং। প্রথম যে আমরা জাস্ট একটা নাম দিলাম, ডাবল ইনভার্টেড কমা দিয়ে অবশ্যই লিখতে হবে। সেটা সিঙ্গেল ইনভার্টেড হতে পারে, ডাবল ইনভার্টেড হতে পারে, অথবা ট্রিপল ইনভার্টেডও হতে পারে। এবং এই চিহ্নের ক্ষেত্রে নরমালি এটার নাম হচ্ছে মাল্টিলাইন কমেন্ট হিসেবে আমরা এভাবে বলে থাকি, অথবা ডক স্ট্রিং হিসেবে আমরা এটা ইউজ করে থাকি। সো ট্রিপল কোট আমরা চাইলে আবার এইভাবেও দিতে পারি, তিনটা ডাবল ইনভার্টেড কমা, তিনটা ডাবল ইনভার্টেড কমা দিয়েও আমরা করতে পারবো। এখানে এটাও কিন্তু মাল্টিলাইন কমেন্ট, আর এটাও মাল্টিলাইন কমেন্ট বা মাল্টিলাইন স্ট্রিং। তো এইভাবে আমরা স্ট্রিং লিখতে পারি। তো এখন যে বিষয়টা আসতেছে, যে কোন স্ট্রিং এর ভিতরে কোন স্পেসিফিক ক্যারেক্টার আছে কিনা আমরা এটা চেক করতে চাই। যেমন এখানে আমরা দেখতেছি, প্রথমে তো আমরা একটা str প্রোগ্রামে যেটা দিলাম, তাহলে প্রিন্ট যদি আমরা এটা করি, প্রিন্ট str যদি আমরা স্ট্রিংটাকে যদি প্রিন্ট করি, অবশ্যই আমরা str দেওয়ার কথা না, str দিলে তো রং আছে। দেখি আগে আমরা str দিয়ে করতেছি, str তো একটা ফাংশন, str বলে দিলাম, এটা কি পসিবল? আসলে হচ্ছে str 0। এই ফাংশনটা আমরা, এটা একটা স্পেশাল ফাংশন যেটাকে আমরা ভেরিয়েবল হিসেবেও ব্যবহার করতে পারবো। সো এটা আজকে আমরা একটু জানলাম যে আমরা এই str টাকে এভাবে আমরা ইউজ করতে পারবো। এখন যদি str0 লেখা হয়, এটার মিনিং কি? str0 মানে হচ্ছে এখানে যে আমরা প্রোগ্রামিজ লিখছি, এই প্রোগ্রামিজের প্রথম যে ঘরটা আসছে বা প্রথম যে লেটারটা, সেটার ইন্ডেক্স। ইন্ডেক্স মানে হচ্ছে বাংলায় কি বলা যায়, লেভেল নাম্বার আমরা বলতে পারি, ইংলিশে এটাও যদি হয়। ইন্ডেক্স বলতে এখানে সূচি বলা, যে এটা হচ্ছে পজিশন, ফার্স্ট পজিশন এটা, তারপর সেকেন্ড পজিশন এটা, থার্ড পজিশন এটা। তো পাইথনের ক্ষেত্রে ফার্স্ট পজিশনটা অ্যাকচুয়ালি 0 পজিশন দিয়ে শুরু হয়,
অর্থাৎ প্রথমটা হচ্ছে 0 পজিশন, তারপর ফার্স্ট পজিশন, তারপর সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, 7, 8, অর্থাৎ 0 থেকে 8 পর্যন্ত এখানে আছে। সো আমরা যদি str0 লিখি, যেমন এটা যদি আমরা লিখি str0, তখন সে প্রথম ক্যারেক্টার অর্থাৎ p কে অ্যানসারে দেখাবে। এটা আমরা একটু পরে আসতেছি। এর একইভাবে যদি আমরা এখানে str2 লিখি, তাহলে সে কি দেখাবে? 0 1 2 ও হিসেবে সে দেখাবে। তারপর আসতেছি আমরা এই জায়গায়, আমরা থার্ডটা পরে দেখবো, এই এক্সাম্পলটার এক্সপ্লেনেশন পরে দেখবো। এরপর যেটা আছে এখানে, যেটা বলতেছে str1:5, এটার মিনিং কি? এটার মিনিং হলো যে ফার্স্ট পজিশন, অর্থাৎ লোকেশন কিন্তু 0 থেকে শুরু হয়, তাহলে ফার্স্ট পজিশন হবে কোনটা? আর। সেই আর থেকে শুরু করে 5 এর আগ পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত, 1 2 3 4, এই চারটা পজিশনকে আমাদেরকে দেখাতে হবে, অর্থাৎ আর ও জি আর। এটার রেজাল্ট হবে আর ও জি আর। এটা আমরা একটু পরে প্র্যাকটিক্যালি দেখবো, এখানে এই জায়গায় অ্যানসার আসার কথা। তারপর এরপর আসতেছি আমরা এই অংশে। এটা যদি আমি দেখি, str-1 বলতে বোঝাচ্ছে আমি উল্টা দিক থেকে ক্যালকুলেশন করব, অর্থাৎ z এই পজিশন থেকে আমরা স্টার্ট করব। z পজিশনটাকে হচ্ছে -1, i হচ্ছে -2, m হচ্ছে -3, -4, -5, এভাবে করে -9 পর্যন্ত আসবে। সো মাইনাস যদি আমি চাই যে আমি উল্টা দিক থেকে যদি ক্যালকুলেশন করতে চাই, উল্টা দিক থেকে যদি অ্যাক্সেস করতে চাই, এখানে বলা হচ্ছে এই ডিটেইলগুলো এই জায়গায় বলা আছে, আমি মৌখিকভাবে তোমাদের বলতেছি। সো এই যদি আমি উল্টা দিক থেকে করতে চাই, তখন আমাকে -1 দিয়ে করতে হবে, আর যদি আমি সামনের দিকে করতে চাই তখন +1 হয়ে হবে। আচ্ছা, সো এইখানে লাস্ট যেটা আছে, এখানে কি বলতেছে? এটা বলতেছে যে 5:-2, এটার মিনিং কি? এটার মিনিং হলো যে স্টার্টিং পয়েন্ট হবে 5। 5 মানে কি? 0 1 2 3 4 5, এ। এটা অ্যাকচুয়ালি তো আমাদের ভাষায় 6 নাম্বার পজিশন, এই এ থেকে স্টার্ট হবে। এন্ড কোথায় হবে? -2 পর্যন্ত। তো -2 কত? এই জায়গায় এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, আর এর আগে আমরা কোন জায়গায় ছিলাম? এ তে ছিলাম। তাহলে রেজাল্টে দেখানো উচিত এ এন, এরকম দেখানো উচিত। এখন আমরা দেখি রেজাল্ট কি আসে। এখানে রেজাল্ট দেয়া নাই, সো আমরা এগুলা প্র্যাকটিক্যালি এখন দেখব। যেমন যদি আমরা এখানে str প্রোগ্রামিজ যদি দেই, তখন কি হবে? str টা আসতেছে প্রোগ্রামিজ। এখন আমরা str0 যদি অ্যাক্সেস করতে চাই, তখন সে দেখাবে p। str5 যদি অ্যাক্সেস করতে চাই, তখন সে দেখাবে a। এই যে এইটা হচ্ছে 5 নাম্বার পজিশন, আর str0 হচ্ছে সরি, p হচ্ছে str0 নাম্বার পজিশন। দেন আমরা যদি এখানে দেখি -1, তো -1 এর পরে আগে আমরা ওটা দেখি যে 1:5, এটার অ্যান্সার কি দেয়? এটার অ্যান্সার দিবে যে আর থেকে শুরু হয়ে এই এ এর আগ পর্যন্ত আর ও জি আর, এটা দেখাবে। এই যে আর ও জি আর, এটা যখন আমরা এন্টার দিলাম, আর ও জি আর এই অংশটা শুধু দেখাচ্ছে। কারণ কি? আর এর পজিশন হচ্ছে 1, আর 5 এর আগ পর্যন্ত, অর্থাৎ 4 পর্যন্ত, তাহলে 1 2 3 4, এই চারটা এখানে দেখাবে। এরপর হচ্ছে এখানে -1, str -1, এটা যদি দেখি তাহলে লাস্ট পজিশন থেকে এটা z কে দেখাচ্ছে। আবার যদি str-4 যদি দেই, তাহলে a দেখানোর কথা। আমরা দেখি -4, এই যে a দেখাচ্ছে। এবং লাস্টের এক্সাম্পলটা হচ্ছে str5:-2। তো আমরা এটা দেখি, এটা রেজাল্ট কি আসে। এটা আসার কথা ছিল
5:-2 এটার আসার কথা হচ্ছে যে 6 নাম্বার 5 মানে হচ্ছে 6 নাম্বার পজিশন, অর্থাৎ 0 1 2 3 4 5, অর্থাৎ এই a থেকে স্টার্ট হবে এবং -2 অর্থাৎ এটা 0 সরি এটা -1 -2। তো আমাদের এই অ্যানসারটা আসা উচিত। দেখি এখন রেজাল্ট কি আসে। এই যে am ওটাই আসছে, অর্থাৎ a হচ্ছে 5 নাম্বার পজিশন আর -2 এর আগ পর্যন্ত, অর্থাৎ এটা হচ্ছে -1 এটা -2, তাহলে এটার আগ পর্যন্ত হয় am। তো এই জন্য এটার রেজাল্ট আসছে am। এইগুলো আমরা মোটামুটি দেখলাম। এখন যদি এরকম হয়, কেউ যদি এমন দিল যেটাতে আমরা দেখতে পাচ্ছি স্ট্রিং এর আমরা যে এই যে এখানে খেয়াল করো, এখানে প্র্যাকটিক্যালি দেখাই যে এই জায়গায় আমরা জানি যে 8টা ডিজিট আছে, 0 থেকে 8 পর্যন্ত আছে। আমি এখানে দিয়ে দিলাম 10, তাহলে কি হবে? এখানে বলবে ইন্ডেক্স এরর, কারণ কি এরকম কোনো ইন্ডেক্স নাই, ঠিক আছে, এরকম কোনো লোকেশন বা পজিশন নাই, সো এটা ইন্ডেক্স এরর আসবে। আবার যদি কেউ এরকম ভুল ক্রমে 1.5 দিয়ে দেয়, তখনও বলবে এটা টাইপ এরর, কারণ হচ্ছে ইন্ডেক্স কখনো ফ্লোটিং পয়েন্ট হয় না, ইন্ডেক্স সব সময় ইন্টিজার নাম্বার হয়। কোন ভাষার নাম্বার এরকম দেখছো 13.5 এরকম কোথাও দেখছো? ভাষার নাম্বার অলওয়েজ ইন্টিজার হয়। সো এই পজিশন লোকেশন গুলো সব সময় ইন্টিজার হবে সব ক্ষেত্রে। সো এই বিষয় দুটো এখানে উল্লেখ করা আছে। তো এখন এইটা আমি অলরেডি এটা এক্সপ্লেন করে দিছি, তারপরও এটা তোমরা এটা স্টাডি করে দেখো। যেমন এই প্রথম পজিশন হচ্ছে 0 এবং এখান থেকে এইটা হবে 8 নাম্বার পজিশন, এখানে 9 হবে না, এটা বোঝানো হচ্ছে যে এই লোকেশন থেকে দেখানো হচ্ছে, বাট অ্যাকচুয়ালি এখানে 0 থেকে 8 পর্যন্ত আছে। আর এইখানে এই যে এই ভ্যালুটা এটা হচ্ছে -1 থেকে এই ভ্যালুটা হবে -9 পর্যন্ত। তো এটা এখানে উল্টা ভাবে এখন দেয়া। এখন আসবো আমরা যে এইগুলা যে আমরা ইউজ করতেছি, এটা অলরেডি এক্সপ্লেন করে দেওয়া হয়েছে আগের স্লাইডে, এটা একই জিনিস দুইবার দেওয়া আছে এখানে। আমরা চাইলে কোন একটা স্ট্রিং কে ডিলিট করে দিতে পারি, আমাদের ইচ্ছা হলে, আমাদের এখন আর দরকার নেই। ফর এক্সাম্পল এটা কখন আমরা এরকম করব, যে ধরো আমি del ডিলিটেড del লিখে আমি যদি চাই str, আমি এই যে এখানে যে ভ্যালু আছে, ধরো প্রোগ্রামিজের আমি জি চাই না, এটাকে আমি ডিলিট করে দিতে চাই, prog, তাহলে এটা কত নাম্বার পজিশন? এটা 3 নাম্বার পজিশন হয়। আমি চাচ্ছি যে 3 নাম্বার পজিশনকে ডিলিট করে দেব। পাইথন বলবে এরকম করা যাবে না, কারণ হচ্ছে একটা স্পেসিফিক ইন্ডেক্সকে ডিলিট করা যাবে না, এটা এখানে বলা হচ্ছে। তাহলে এখন আমি কি করতে পারি? আমি চাইলে পুরোটাই ডিলিট করতে হবে, ডিলিট str, মানে পুরো স্ট্রিংটাই আমি ডিলিট করে দিব। তাহলে এইটা আমি কেন করব? এটা করার কারণ হচ্ছে, যেমন ধরো অনেক সময় বিভিন্ন গেম খেলা হয়, যে গেমে অনেক সময় ইউজারের নাম চাওয়া হয়, খেলার সময় একটা নাম দিল, খেলা শেষ, আমি 1 ঘন্টা খেলছি, বহুত খেলছি, আর খেলার ইচ্ছা নেই, খেলা শেষ, আমি এখন বের হয়ে যেতে চাই। তো যখনই আমি বের হয়ে যাব, তখন ওই ইউজারকে ডিলিট করে দেওয়া হয়। সো এই ডিলিটটা কিভাবে করার জন্য, এই স্ট্রিং এর ধরে নাও নামটা স্ট্রিং এর মধ্যে রাখা আছে, এটা যখন স্ট্রিং করে করে দেওয়া হবে, তখন এটা এখন যদি আমি অ্যাক্সেস করতে চাই, সে দেখাবে এখানে, আর এটা অন্য জিনিস দেখাচ্ছে। এই স্ট্রিং এর কিন্তু এখন আর কোনো, যদি আমি বলি str0 কত আছে, সে বলবে এরকম কোনো কিছু নাই, ঠিক আছে। সো এটা আমাদের এরকম এক্সাম্পল হতে পারে যে আমাদের কোনো ইউজারকে আমি ডিলিট করে দিতে চাই, অথবা এমন হতে পারে আমি ব্যাংকের অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমার একটা স্ট্রিং নাম দিয়ে সেভ হলো স্ট্রিং এর ভিতরে, এখন আমি চাচ্ছি অ্যাকাউন্ট ক্লোজ করে দিতে, আমার আমার আর ইচ্ছা নেই এই এই ব্যাংকে অ্যাকাউন্ট রাখার জন্য। তখন কি হবে? যখন সমস্ত কিছু লেনদেন ওকে হয়ে যাবে, ফাইনালি সেই ইউজারকে ডিলিট করে দেওয়া হবে, না হলে তো এটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। সেই জন্যই এই এই কাজটা করা হয়ে থাকে, এই কাজগুলো করা হয়ে থাকে। এরপর আমরা আসবো
যেটা এখানে বলা হচ্ছে এটা তোমাদের সি প্রোগ্রামিং এও ছিল, এখানেও আছে, সেই কারণেই আমাদেরকে দেখাতে হবে, না হলে এটা অনেক কিছু বাদ রয়ে যাবে। তো এইটাতে কি আছে যে এটাকে বলা হচ্ছে কনক্যাটেনেশন অফ টু অর মোর স্ট্রিংস। কনক্যাটেনেশন মানে হচ্ছে জোড়া লাগানো, জোড়া লাগানো, জোড়া। অর্থাৎ ফর এক্সাম্পল ধরো আঠা দিয়ে কোন দুইটা জিনিসকে যেভাবে আমরা লাগাই সেই রকমই স্ট্রিং এ একটা কনক্যাটেনেশন ফাংশন আছে। এই কনক্যাটেনেশন ফাংশনটা কি, যেমন ধরো দুটো স্ট্রিং আছে হ্যালো ওয়ার্ল্ড আলাদা করে, আমি জাস্ট যদি প্লাস লিখি দুইটাকে তখনই সে এটাকে হ্যালো ওয়ার্ল্ড এইভাবে আমাদেরকে দেখাই দিবে, জোড়া লাগায় দেখাই দিবে। সো এটা এটা তোমরা হয়তোবা আগেও দেখে আসছো যে আমরা দুইটা নাম্বার ইনপুট নিচ্ছিলাম ইনপুট ফাংশনের মাধ্যমে, কিন্তু যখন আমরা সেটা যোগ করতে চাই তখন সে 5 আর 7 যোগ করে 12 না দেখায়, সে 57 দেখাচ্ছে। তো এইটার কারণ হচ্ছে এটা যে সে অ্যাকচুয়ালি স্ট্রিং যোগ করতেছে। স্ট্রিং যোগ করলে এই কনক্যাটেনেশন ফাংশন কাজ করে বা কনক্যাটেনেশন প্রসেস হয়ে যায়। সো তখন 5 + 7 = 12 না হয়ে 57 হয়ে যায়। সো এই যে এই সিস্টেমে তোমরা যোগ করতেছিলা, এখানে এটা বলা। আবার আমরা চাইলে গুণও করতে পারি, যে স্ট্রিং 1 কে আমি 3 দ্বারা গুণ করব, এতে কি হবে যে এটা আমরা প্র্যাকটিক্যালি দেখি, তাহলে আমাদের মনে রাখতে একটু ইজি হবে। যেমন ধরো str1 আমি দিলাম এখানে হ্যালো এবং একটা স্পেস আমি দিব, এটা না হলে পরে যোগ করলে একসাথে দেখাবে। আচ্ছা এটা ছাড়াই দেই, দেখি কি আসে, তোমরাই তাহলে বুঝতে পারবা। তারপর দিলাম ওয়ার্ল্ড, এটা যদি আমি দেই এখন str1 প্লাস str2 যদি দেই, তখন এই যে দেখো এখানে একটা এইরকম একটা চলে আসছে, কোনো স্পেস নাই। একটু দেখেন না কে, হ্যালো ওয়ার্ল্ড এরকম একটা চলে আসছে। আবার যদি আমি চাই str1 মাল্টিপ্লাইড বাই 3 এরকম যদি করি, তাহলে দেখি রেজাল্টটা কি আসে। এটা আসবে কি, এই হ্যালো কে সে 3 বার পর পর দেখাবে। কারণ কি str1 * 3 মানে কি, str1 3 মানে হচ্ছে str1 প্লাস str1 প্লাস str1, এটার মানে এটা লেখার মানে হচ্ছে 3 বার যোগ করা। 3 বার যোগ করলে কি হবে, এটাও হ্যালো, এটাও হ্যালো, এটাও হ্যালো, সো পরপর সে 3 বার এভাবে দেখাই দিবে। তো এই কারণে আমরা এটাকে এতবার লেখা তো ডিফিকাল্ট, সেই কারণে এখানে এরকম লেখা। কারণ হচ্ছে যদি 30 বার এরকম হয় str1 30, তো আমি কি 30 বার এভাবে যোগ করে লিখবো, এটা তো লেখা ইম্পসিবল একটা জিনিস। 3 লক্ষ বার হলে কি আমি এভাবে লিখতে পারবো? লিখতে পারবো না। সো এটার জন্যই আমাদেরকে এরকম আরেকটা ফাংশন, এটাও কনক্যাটেনেশনের মধ্যেই পড়ে, বাট কনক্যাটেনেশন মাল্টিপ্লিকেশন এটা সিস্টেম। এবার আসবো, যেমন আমি চাচ্ছি যে স্ট্রিং এর ভিতরে যে বিভিন্ন ভ্যালু গুলো আছে সেই ভ্যালু গুলো নিয়ে আমরা কাজ করব। যেমন ফর এর ভিতরে কোন একটা স্ট্রিং এর ভিতরে কয়টা লেটার আছে সেটা আমরা কাউন্ট করতে চাই। যেমন এটা আমি এক্সপ্লেনেশন দিচ্ছি, কাউন্ট = 0। আমি দেখতে যাচ্ছি যে কোন একটা স্ট্রিং প্রোগ্রামিজ, ধরো প্রোগ্রামিজ ছিল, প্রোগ্রামিজের ভিতরে 9টা ডিজিট ছিল। আমি এখন চাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড এর ভিতরে কয়টা ডিজিট আছে সেটা কাউন্ট করব। সেটা কাউন্ট করতে হলে এটা একটা সিস্টেম, এটার একটা অ্যাপ্লিকেশন আমি একটু পরে বলতেছি, আগে আমরা প্রোগ্রামটা দেখি। যেমন ফর লেটার ইন হ্যালো ওয়ার্ল্ড এরকম যদি হয়, তখন কি হবে, সে প্রত্যেকটা লেটারকে, প্রত্যেকটা স্পেসিফিক লেটারকে 1 বাই 1 অ্যাক্সেস করবে, একটার পর একটা অ্যাক্সেস করবে, অ্যাক্সেস করে তারপর দেখবে। যেমন প্রথমে আসবে 0 পজিশনের ভ্যালু, এই লেটার এখানে যেটা লিখছি এই লেটার = h হবে, ক্যাপিটাল H। ঠিক আছে, আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখানে, যদিও এখানে বলা হচ্ছে যে যদি লেটার = L হয় তাহলে কাউন্ট করো, আদারওয়াইজ কাউন্ট করো না। বাট এটা আমরা এটা একটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেওয়া যে এই হ্যালো ওয়ার্ল্ড এর ভিতরে কয়টা এল আছে, 3টা এল আছে।
এইটা কাউন্ট করার জন্য এখানে একটা প্রোগ্রাম। আমরা এটা একটু প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন দেখি। যেমন ধরো ব্যাংকিং এক্সাম্পলের ক্ষেত্রেই যদি বলা হয়, কেউ যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেছো, বলা হচ্ছে 30 লেটারের বেশি নাম দেয়া যাবে না। অথবা ধরো তোমাদের কারো নাম অনেক বড় হয়ে গেছে, ফর এক্সাম্পল আরবিক অঞ্চলে মানুষের নাম অনেক বড় হয়, দাদার নাম, বাবার নাম, তার দাদার নাম, তার বাবার নাম, সব অ্যাড করে রাখে। তো এত বড় নাম, যদিও বর্তমানে এখন এই নিয়ম থেকে বের হয়ে আসছে, সংক্ষিপ্ত নামই রাখে, 2 থেকে 3 শব্দের বা 4 শব্দের সর্বোচ্চ এরকম হয়। তো এই যে এতগুলো, এই যে নামে যতগুলো লেটার আছে, কয়টা লেটার আছে সেটার একটা লিমিট করা থাকে প্রত্যেকটা ফাংশন বা ওয়েবসাইটে, যে এত ডিজিট পর্যন্ত অ্যাকসেপ্টেবল। সেটা ব্যাংকিং এ হতে পারে, অথবা ধরো এসএসসি পরীক্ষা দিতে গেছে, সেই এসএসসি পরীক্ষার সময় সার্টিফিকেটের নাম রেজিস্ট্রেশন করতে হবে, সেখানে 30 লেটারের মধ্যে নাম লিখতে হবে। যেমন আমার নিজেরই এক ফ্রেন্ড ছিল, যার নাম এত বড় হয়ে গেছে, মেবি 40 লেটার পর্যন্ত চলে গেছে। তো তখন সে পরে এসএসসি পরীক্ষার সময়, রেজিস্ট্রেশনের সময় সে নামটাকে ছোট করছে, না হলে সে পরীক্ষা দিতে পারবে না, এরকম একটা বিষয় আসছিল। তো এই যে কয়টা নাম দিছে, সেটা কিন্তু এরকম একটা কাউন্ট নামক একটা ফাংশন দিয়ে আমরা বের করতে পারি। সো এইটা এখন একটা প্রবলেমেটিক আমি বলবো। এর কারণ হচ্ছে এখানে আমরা দেখো কতগুলো লাইন, 1 2 3 4 5টা লাইন ইউজ করতেছি, কিন্তু পাইথনে আমরা এভাবেও করতে পারবো, বাট পাইথনে আরো একটা চমৎকার সিস্টেম দেওয়া আছে, সেই সিস্টেমটা আমরা এখন একটু দেখব। যেমন এইখানে str1 ইকুয়াল টু হ্যালো আমরা অলরেডি বলে রাখছি। যদি আমি len এই ফাংশনটা ইউজ করি, len লিখে ব্র্যাকেটের ভিতরে str1 যদি দেই, তখনই সে অটোমেটিক আমাকে জানাই দিবে এটা লেন্থ কত। আমরা এখানে জানি এখানে লেন্থ হচ্ছে 5, তো এটা লেন্থ দিয়ে দিবে 5। আবার যদি আমি বলি লেন্থ অফ দিস, সে এখানেও বলবে 5, কারণ ওয়ার্ল্ড এর ভ্যালুটাও 5। আমি যদি এখানে str130 লিখে দেই, এটার ভিতরে দিলাম এই যে str130, যেটা অ্যাকচুয়ালি যে রেজাল্ট হচ্ছে এটা, এখানে কয়টা লেটার আছে আমি গুনতে চাই। তো এটা আমরা যদি দেই, যে এখানে বলে দিচ্ছে 150টা আছে। কেন 150টা? কারণ 30 ইনটু 5 150। তো এই যে লেন ফাংশনটা, যেটা এটা পাইথনের বিল্ট ইন একটা ফাংশন, যে বিল্ট ইন ফাংশনের কাজ হচ্ছে এই কাজটা, এই 4-5 লাইনের কাজটা সে করে দিচ্ছে। আমাদেরকে নতুন করে এইভাবে লেখার কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট লেন লিখবো এবং অটোমেটিক সে জানাই দিবে যে ওই স্ট্রিং এর লেন্থ কত। একই রকম ভাবে এ ইন প্রোগ্রাম স্ট্রিং মেম্বারশিপ টেস্ট এখানে বলা হচ্ছে। এ ইন প্রোগ্রাম বলতে বোঝাচ্ছে যে প্রোগ্রাম যে শব্দটা আছে বা স্ট্রিংটা আছে, সেই স্ট্রিং এর ভিতরে এ নামক কোনো লেটার আছে কিনা বা সাব স্ট্রিং আছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এ নামে একটা আছে, তো এখানে ট্রু বলে দিল। তারপর বলে দিল অ্যাট, আরেকটা জিনিস আমরা দেখতে যাচ্ছি, অ্যাট নট ইন ব্যাটল। এটা মিনিং কি? এটার বলতেছে যে ব্যাটল শব্দের মধ্যে অ্যাটটা নাই, নট ইন মানে হচ্ছে নাই, ইন মানে হচ্ছে আছে। সো ব্যাটলের মধ্যে অ্যাট নাই, এটা কি ট্রু না ফলস? এটা ফলস। কারণ কি? কারণ ব্যাটলের মধ্যে এখানে যে অ্যাট অলরেডি আছে, আর আমরা বলতেছি যে এটা নাই। সো পাইথন বলবে যে না, এটার অ্যান্সার হচ্ছে ফলস, এটাতে অ্যাকচুয়ালি একটাতে আছে। তো এই সমস্ত ক্ষেত্রে এটা এরকমও আমাদের অনেক সময় প্রোগ্রাম লাগে, যখন এটা তোমরা প্র্যাকটিক্যালি দেখবা তখন এটা বুঝবা। আজকের এসে আমরা একটু আগে দেখি যে আর কতটুকু আছে। ফাইলের আগ পর্যন্ত আমাদের আজকে ক্লাস থাকার কথা ছিল, তার 2-3টা পেজ আছে। এরপর আমরা দেখতেছি সেটা হচ্ছে ইনিউমারেট। আমরা অলরেডি লেন ফাংশনের কাজ দেখে ফেলছি, আমি আগে দেখাই দিয়েছি।
সো লেন ফাংশন তো বুঝতেই পারতেছি, আমরা জাস্ট ক্যারেক্টার কয়টা আছে কাউন্ট করব। এত কঠিন ভাবে আমরা প্রোগ্রাম লিখতে পারবো না, কারণ পাইথনের কাজই হচ্ছে সব কিছুকে সিম্পল করা। পাইথনের উদ্দেশ্যই প্রথম থেকে ছিল যে খুবই ছোট প্রোগ্রাম লিখবো এবং পারফেক্ট প্রোগ্রাম হবে। জাভা, সি, অন্যান্য ল্যাঙ্গুয়েজে যে যদি 50 লাইন লিখতে হয়, পাইথনে 2 থেকে 3 লাইনে লিখে আমি কাজ শেষ করতে চাই। এটা হচ্ছে পাইথনের উদ্দেশ্য ছিল সব সময়। সো এই জন্য আমরা এই লেন ফাংশনটা এভাবে ইউজ করব। আর আরেকটা বিষয় হচ্ছে ইনিউমারেট স্ট্রিং। এখন এটা আগে প্র্যাকটিক্যালি দেখি, দেন আমরা এটার অ্যানসারটা দিব। যেমন str এখানে কোল্ড দেওয়া আছে, তো আমরা str কোল্ড এর एग्जांपल যদি আমি চেঞ্জ করি, str ইকুয়াল টু কোল্ড দিলাম। এখন লিস্টের ভিতরে আমি যেটা করতেছি ইনিউমারেট দেন দিলাম str। কি করলাম, এই ইনিউমারেট str কে ইনিউমারেট করবে। এই ইনিউমারেট করে যে ভ্যালু গুলো আসবে সেটাকে একটা লিস্টের আকারে আমাদেরকে দেখাবে। এটার কাজ হচ্ছে এটা। এখন আগে আগে আমরা রেজাল্টটা দেখি, দেন এক্সপ্লেনেশনটা বলবো। এইটা কি বলতেছে? এটা বলতেছে যে এখানে খেয়াল করে দেখো যে এখানে 4টা লেটার আছে এবং প্রত্যেকের জন্য একটা পজিশনও আছে। যেমন এটা একটা 0 পজিশন, এটা 1 পজিশন, এটা 2 পজিশন, এটা 3 পজিশন। সো ইনিউমারেটের কাজ হচ্ছে পজিশন ওয়াইজ প্রত্যেকটা লেটারকে আলাদা করে দেওয়া। সো যেমন 0 পজিশনে সি আছে, 1 পজিশনে ও আছে, 2 পজিশনে 1 আছে এবং 3 পজিশনে 2 পজিশনে এল আছে আর 3 পজিশনে ডি আছে। সো ইনিউমারেট ফাংশনের কাজ হচ্ছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাকে আলাদা করে দেওয়া এবং কোনটা কোন লোকেশনে ছিল সেটাও বলা। এটার কাজ কি, এটা আপাতত আমরা হয়তো প্র্যাকটিক্যালি সেভাবে দেখার সুযোগ পাবো না, কিন্তু অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে যে এই কারণে এই টাইপের ফাংশনটা ইউজ করা হয়। আমরা আপাতত জাস্ট থিওরি হিসেবে এটা জানলাম, এটা প্র্যাকটিক্যালটা আমাদের যদি কখনো প্রয়োজন পড়ে আমরা দেখব। এবং তোমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হবে, যদি এটাতে প্রয়োজন পড়ে সেটা ইউজ করে দেখবা যে অ্যাপ্লিকেবল হয় কিনা। আচ্ছা, প্রায় শেষের দিকে আসি। শেষ টপিকই মেবি এটা এসকেপ সিকোয়েন্স। এই এসকেপ সিকোয়েন্স কি? এসকেপ সিকোয়েন্স হচ্ছে যে আমরা অনেক সময় এই যে এখানে খেয়াল করে দেখো যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট সরি ডাবল ইনভার্টেড কমার ভিতরে সিঙ্গেল ইনভার্টেড কমা আমরা লিখতে চাই। এটা আমরা লিখতে পারি না, অনেক সময় এরর দেখায়। কারণ কি? এর কারণ হচ্ছে মিক্সড করে লিখতে গেলে অনেক প্রবলেম গুলো হয়। তোমরা এটা নিজেরা ট্রাই করবা। এটার সলিউশনটা কি? এটার অনেকগুলো সলিউশন আছে, তার মধ্যে একটা সলিউশন হচ্ছে ট্রিপল কোট আমরা ইউজ করব। ভিতরে আমরা যেমন এই অংশটা হচ্ছে হি সেড হোয়াটস দেয়ার, এটা একটা সেন্টেন্স। তো আমি যদি এই রকম কোনো কিছু লিখি, তখন এখানে ভিতরে একটা দেখো ইনভার্টেড কমা আছে, ডাবল ইনভার্টেড কমা, এখানে সিঙ্গেল ইনভার্টেড কমা এরকম দেয়া। এখন এইগুলো যদি মিক্স করতে যাওয়া হয় তখন অনেক সময় প্রবলেম হয়। এই প্রবলেমকে সলভ করার জন্য শুরুতে এবং শেষে ট্রিপল ইনভার্টেড কমা যদি দিয়ে দেওয়া হয়, তখন যেটাকে বলা ট্রিপল কোট যদি এরকম দেই, তখন আর এই সিনট্যাক্স এরর আমাদের আসবে না। যেমন এই যে এখানে দেখো, এইটাকে যদি আমরা এইভাবে লিখি তখন সিনট্যাক্স এরর আসবে। কেন আসবে এটা তোমরা প্র্যাকটিক্যালি দেখবা, কারণ এটা দেওয়াই আছে, জাস্ট রাইট করলেই চলে আসে। আবার আরেকটা বিষয় আছে, আমি যদি এই জায়গায় এইখানে প্রবলেম হচ্ছিল অ্যাকচুয়ালি, এটা যদি আমি এটা প্রিন্ট করে দেখতে চাই এই জায়গাটা, তখন দেখবো যে আমার এই জায়গায় অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে। তো এইটাকে আমি ট্রিপল কোটের মধ্যে যদি ইউজ না করে জাস্ট এই জায়গায় একটা এসকেপ ক্যারেক্টার দিয়ে দিব। এসকেপ ক্যারেক্টার মানে হচ্ছে এই ব্যাকস্ল্যাশ চিহ্ন, এই চিহ্নটাকে বলা হয় ব্যাকস্ল্যাশ। হোয়াট এর পরে টি এর পরে যে একটা বাম দিকে হেলানো যেটা আছে চিহ্নটা আছে, এটাকে বলা হয় ব্যাকস্ল্যাশ। এই ব্যাকস্ল্যাশ চিহ্নকে আরেক নাম হচ্ছে এসকেপ ক্যারেক্টার। এটা দিয়েও আমরা এই প্রবলেমকে সলভ করতে পারি, অথবা উল্টা। এবং এটা কখন করা হচ্ছে? যখন আমার শুরু এবং শেষে
শুরু এবং শেষে সিঙ্গেল কোট ইউজ করতেছি, কিন্তু যদি আমি শুরু এবং শেষে ডাবল কোট ইউজ করি তখন আমার এই জায়গায় সিঙ্গেল ব্যাকস্ল্যাশ না দিয়ে অন্যগুলোতে ব্যাকস্ল্যাশ চিহ্নটা বা এসকেপ ক্যারেক্টারটা দিতে হবে, তাহলে এরর হবে না। তো এইগুলা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, কারণ এগুলা যে ছোটখাটো কিছু কোয়েশ্চেন পরীক্ষায় থাকতে পারে। এসকেপ সিকোয়েন্সের উদাহরণগুলো কি? এসকেপ সিকোয়েন্সের উদাহরণ হচ্ছে, যদি আমি এরকম ভাবে লিখি যে এখানে একটা নিউ লাইন ক্রিয়েট হবে এরকম ভাবে এবং নিউ লাইনকে ইগনোর করবে, যে এটা এভাবে যদি আমি লিখি তাহলে ব্যাকস্ল্যাশ চিহ্ন সে দেখাবে, অথবা যদি আমি ডবল ব্যাকস্ল্যাশ দেই তখন এটার মিনিং হবে সে শুধু ব্যাকস্ল্যাশ অর্থাৎ বাম দিকে হেলানো ওই চিহ্নটা দেখাবে। আমি যদি এই রকম ভাবে লিখি তখন সে সিঙ্গেল কোট অর্থাৎ এই যে জাস্ট এই অ্যাপোস্ট্রফিটাকে সে দেখাবে। যদি আমি এইভাবে লিখি দেন ডাবল কোট আসবে, এটা দিলে একটা বেল বাজবে, একটা এইরকম একটা সাউন্ড হবে, অ্যালার্ট একটা সাউন্ড হবে। যদি আমি এইভাবে দেই তখন একটা ব্যাক স্পেস দিবে, কিবোর্ডের যে ব্যাক স্পেস বাটন আছে সেই ব্যাক স্পেস বাটনটা নিয়ে কাজ করবে। এরকম আরো কিছু আছে, তার মধ্যে আমাদের ম্যাক্সিমাম সময় ইউজ হয়ে থাকে এই যে উপরের এই তিনটা ইউজ হয়, ব্যাকস্ল্যাশ বি এটাও ইউজ হয়, দেন হচ্ছে ব্যাকস্ল্যাশ এন, এটার মানে হচ্ছে নিউ লাইন, পরের লাইনে চলে যাবে। তারপর হলো এখানে ব্যাকস্ল্যাশ টি দিলে হরাইজন্টাল ট্যাব অর্থাৎ ট্যাবের কাজ করবে, ট্যাব কিবোর্ডের যে ট্যাব আছে সেটার কাজ করবে। তো এইগুলা তোমরা দেখবা এবং কিছু এক্সাম্পল এখানে অলরেডি দেওয়া আছে, এইগুলা প্র্যাকটিস করে দেখবা যে কি হয়, যে অ্যাকচুয়ালি কি হয়। এখানে আমি আর এটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি না, জাস্ট স্লাইডে দেখাচ্ছি। যে আমি যদি থার্ড লাইনটা দেখতে চাই, যে এখানে বলা হচ্ছে, সরি সেকেন্ড এক্সাম্পলটা যদি বলতে চাই তাহলে এখানে বলা হচ্ছে দিস ইজ প্রিন্টেড, তারপর ব্যাকস্ল্যাশ এন ইন টু লাইনস, অর্থাৎ এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে দিস ইজ, এটা যদি আমরা প্রিন্ট করতে চাই তখন দেখাবে দিস ইজ প্রিন্টেড লেখার পরে নিচের লাইনে চলে আসছে, নিচের লাইনে চলে এসে এরপর ইন টু লাইনস এই কথাটা লেখা আসছে, কিন্তু এই মাঝখানের এই যে ব্যাকস্ল্যাশ এন এটা কিন্তু আর এখানে শো করতেছে না। এটা কেন শো করতেছে না? এটা জাস্ট শো করতেছে যে নিচের লাইনে চলে আসছে এইভাবে। এন্টার চিহ্ন তো আর দেখা যায় না, এন্টার চিহ্ন দিলে কি হয়, এন্টার বাটনটা প্রেস করলে কি হয়, নিচের লাইনে চলে আসে। এটা ব্যাকস্ল্যাশ এন এর কাজ হচ্ছে এন্টার বাটনকে ইউজ করা। আর এখানে আরো কিছু ছোটখাটো স্ট্রিং রিলেটেড মেথডস আছে, সেই মেথড গুলা কি? কোন একটা স্ট্রিং কে লোয়ার লেটার করে দিবে, আপার লেটার করে দিবে, জয়েন করে দিবে, স্প্লিট করে দিবে, ফাইন্ড, রিপ্লেস ইত্যাদি। এগুলা প্রত্যেকটার একটু শর্টকাট আমরা প্র্যাকটিক্যাল দেখি। যেমন str ইকুয়াল টু, আমি এটা বললাম যে pro, এরকম ভাবে আমি লিখছি, প্রোগ্রামিং আমি এভাবে লিখছি। লেখার পর যদি আমি str ডট লোয়ার এটা যদি দেই তখন কি হবে, এই str কে সে লোয়ার করে দিবে, সরি str অর্থাৎ প্রোগ্রামিং কে যেটা আছে প্রত্যেকটাকে সে লোয়ার করে দিবে, এই যে প্রত্যেকটা লোয়ার হয়ে গেছে। যদি আমি এখন str ডট আপার এটা করি তখন সে প্রত্যেকটাকে ক্যাপিটাল লেটার করে দিবে। দেন এখানে আমরা কি ছিল, এখানে হচ্ছে জয়েন, এই জয়েনের কাজ কি? এখানে যদি আমরা দেখি এই যে এখানে খেয়াল করে দেখো একটা অনেকগুলো ডিফারেন্ট লিস্ট আছে, লিস্ট অফ ক্যারেক্টারস আছে, এটাকে আমরা যদি ডট জয়েন করি তখন এই প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান, এটা আমি আর দেখাচ্ছি না, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। যে জয়েন যদি আমরা এইভাবে একটা লিস্ট দেই সে প্রত্যেকটাকে একটা ওয়ার্ডের মধ্যে করে দিবে। আবার যদি কোন একটা স্ট্রিং এর ভিতরে আমি কোন একটা কিছু খুঁজতে চাচ্ছি, ফর এক্সাম্পল আমি এখানে যে str আছে সেই str এর ভিতরে আমি ফাইন্ড সামথিং করতে চাচ্ছি। ধরো আমি চাচ্ছি am আছে কিনা, এটাতে am আছে কিনা আমি এটা দেখতে চাচ্ছি। তো এটা বলবে যে yes or no, একটা বলবে যে সরি yes or no না, এটা কোন পজিশনে আছে সেটা বলবে। যেমন am এর
এটা 5 নাম্বার পজিশনে শুরু হচ্ছে, যেমন এই যে এটা 0 1 2 3 4 5। তো এই যে am টা আছে এবং এটা 5 নাম্বার পজিশনে স্টার্ট হচ্ছে, এটা বললো। কিন্তু যদি আমি str ডট ফাইন্ড ধরো এমন কিছু একটা দিলাম an, এটা দিলাম an, কিন্তু এখানে নাই। তো এখন দেখি এটা কি দেখায়, এটা বলতেছে -1। এই -1 এর মানে হচ্ছে এটা -1 মানে হচ্ছে ফলস। সো an টা এই স্ট্রিং এর ভিতরে নাই, সেটা এখানে বলতেছে। তারপর হচ্ছে খুব সম্ভবত লাস্ট রিপ্লেস, যেমন এখানে আমি বলতেছি হ্যাপি নিউ ইয়ার কে রিপ্লেস করো কোনটা, এখানে দুইটা প্যারামিটার দিতে হবে। প্রথম প্যারামিটার হবে কোনটাকে রিপ্লেস করব, ফর এক্সাম্পল হ্যাপি কে আমি রিপ্লেস করব কি, এবং সেকেন্ডটা হবে কি দিয়ে রিপ্লেস করব, ফর এক্সাম্পল ব্রিলিয়ান্ট দিয়ে রিপ্লেস করব, ব্রিলিয়ান্ট নিউ ইয়ার ফর এক্সাম্পল। এটা জাস্ট একটা বলা যে হ্যাপি নিউ ইয়ার, এটার পরিবর্তে ব্রিলিয়ান্ট নিউ ইয়ার। এরকম আমরা ডট রিপ্লেস ফাংশন দিয়ে বা মেথড দিয়ে কাজ করতে পারি। সো মোটামুটি আজকের লেকচারটা হচ্ছে আমাদের এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা ফাইল নিয়ে কাজ করব। আর তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এখানে কোয়েশ্চেন করতে পারো। তোমাদের আজকের অ্যাসাইনমেন্টটা কি হবে সেটা আমি এখনো ডিসাইড করিনি, সেটা নিয়ে আমি চিন্তা করতেছি, সেটা আমি পরে তোমাদের জানাবো। আর আরেকটা বিষয় হচ্ছে তোমাদের যেটা বলার ছিল সেটা হলো, সবাই কি দেখতে পাচ্ছ তোমাদের 14 এপ্রিল তো ছুটি আছে, 17 এপ্রিল শনিবার একটা ক্লাস হবে সন্ধ্যা 7টা থেকে 1 ঘন্টা, সর্বোচ্চ আধা 1.5 ঘন্টা সর্বোচ্চ ক্লাস হবে। 7টা থেকে 8টা 8:30টার মধ্যে শেষ হবে। সো 17 তারিখ, যদিও রোজার টাইম, আচ্ছা রোজার টাইম আছে তো নামাজের একটাই থাকবে। স্যার রবিবারে আমাদের 12:30টায় একটাই ক্লাস আছে সেদিনটা, রবিবারে মানে 12:30টা থেকে 12:45 থেকে 2টা পর্যন্ত একটা ক্লাসই আছে মাত্র। ও রবিবারে একটাই ক্লাস আছে, আচ্ছা এটা করা যায়। হ্যাঁ, রবিবার 18 তারিখে আমরা করতে পারি। 12:30 কয়টা থেকে 11:30টা না 12:45 থেকে পর্যন্ত আছে। জি স্যার। হ্যাঁ ঠিক 10টা আছে, থেকে নেন স্যার, হ্যাঁ 10টা থেকে নেন। ও 10টা 15 থেকে 11:30টা পর্যন্ত ক্লাস। না স্যার 12:45 থেকে 12:45 থেকে 2টা পর্যন্ত, এর আগে কোনো ক্লাস নেই। আচ্ছা 12:45 থেকে, আচ্ছা তাহলে তোমরা চাচ্ছ 11:30টার ক্লাসটা নিতে, 11:30টা থেকে 12:45-এর মধ্যে নিতে। হ্যাঁ এটা করা যায়, এটা করা যায়। রোজার টাইম তো সন্ধ্যায় ক্লাস, এটা কঠিন হবে, নামাজের একটাই থাকে, আমার খেয়াল ছিল না নামাজ রোজার আছে। ঠিক আছে, তাহলে আমি ওভাবেই রবিবারে 11:30টা যে টাইমটা হয় ওই টাইমে তোমাদের একটাই ক্লাস লাগবে। এই একটাই ক্লাস, রিশিডিউল ক্লাস অ্যাকচুয়ালি, যেটা আমাদের মিস হয়েছিল অনেক আগে, আমি নিতে পারিনি। সো এটা 18 তারিখে নিব। আর তোমাদের খুব সম্ভবত আরো একটা অ্যাসাইনমেন্ট, সর্বোচ্চ আরেকটা অ্যাসাইনমেন্ট দিব, কিন্তু ওটা নিয়ে আমি এখনো চিন্তা করতে পারিনি যে ওটা কিভাবে দেয়া যায় এবং তোমাদের জন্য কঠিন হয়ে যাবে কিনা। এই জন্য স্যার অ্যাসাইনমেন্ট 5টা একটু পারতেছি না, জমা দিতে পারি। আমি তোমরা সবাই কি সাবমিট করছো? না স্যার অ্যাসাইনমেন্ট 5 পারি নাই। অ্যাসাইনমেন্ট 5 পারো নাই, আর বাকিদের? স্যার আমরা তো সাবমিট করছি, কিন্তু স্যার আমাদের তো হয়েছে কিনা একটু বললে ভালো হতো আর কি। আচ্ছা আমি এখনো দেখার সুযোগ পাইনি, যেহেতু আজকে লাস্ট ডেট সম্ভবত, নাকি কোন দিন লাস্ট ডেট? কালকে ছিল স্যার। গতকাল ছিল। তো আমি আজকে দেখি, আজকে কালকের মধ্যে দেখার চেষ্টা করে তোমাদের প্রত্যেকের এটা নেক্সট ক্লাসে জানাবো যে কবে কি হয়েছে না হয়েছে এবং কি করা দরকার ছিল। এটা আমি পরে নেক্সট ক্লাসে তোমাদের বলবো, তা 1 সপ্তাহ পর, অর্থাৎ 18 তারিখ। ঠিক আছে, তাহলে তো আমাদের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো।